আপনার সম্পর্কে কিছু বলুন। স্যার, আমার নাম হচ্ছে অসীম শাম। আমি 2011 সালে আহ, তোমার ধলাই রামকুমার মিনি বিদ্যা মন্দির থেকে মাধ্যমিক পাস করি এবং 2013 সালে ধলাই রামকে মিনি এইচএস পাস করি বা উচ্চ মাধ্যমিক পাস করি এবং 2016 সালে বারডনের তত্ত্বাবধানে আমি গ্র্যাজুয়েশন পাস করি বা স্নাতক ডিগ্রিটি আমি অর্জন করি এবং 2020 সেশনে আমি মাস্টার ডিগ্রি কোর্সটি সম্পন্ন করি বা পাস উত্তীর্ণ হই এবং 2020 সালে এবং বারডনের তত্ত্বাবধানে আমি বিএড ডিগ্রিটি সম্পন্ন করি। আমার শখ বা মানে অ্যাকচুয়ালি ইচ্ছা কি না, বাচ্চাদের সাথে খেলাধুলা করা, তার পাশে যে ছোট ছোট গান শোনা এবং শিশুদের মন নিয়ে গবেষণা করা। কারণ শিশুদের মন নিয়ে কি, এবং যেহেতু আমি শিক্ষক, শিশুর মন নিয়ে যদি গবেষণা করতে পারি, শিশুদের সম্পর্কে যদি জানতে পারি, তাদেরকে ভালো জিনিস দিতে পারবো, শিখাতে। এটাই ছিল আমার জীবনের একটা চরমতম লক্ষ্য। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর বলেছেন আপনি। আচ্ছা, এই আপনি বিএড না ডিএড? বিএড, বিএড, ব্যাচেলর অফ এডুকেশন। ব্যাচেলার অফ এডুকেশন। আচ্ছা, সাবজেক্ট কি কি ছিল বিএড এ? আমার বিএড এর সাবজেক্ট ছিল, আমার ম্যাথের পেপার ছিল বেঙ্গলি হিস্ট্রি। আমি ডিএড এর ম্যাথের কথা পেপার ছিল। বলছি। ডিএড এ? বিএড এ নয়, বিএড তো আমার ছিল না, বিএড ছিল। বিএড ছিল? তাহলে বিএড রা তো ইন্টারভিউ দিতে পারছে না মনে হয়, আমার যা আইডিয়া বলে। ইন্টারভিউ দিতে পারছি না মানে? মানে শুধুমাত্র আমি যতটুকু জানি বা আমার যতটুকু জানা আছে সেই অনুযায়ী এখানে শুধু ডিপ্লোমা ইন এডুকেশন এরা ইন্টারভিউ দেবে। যারা ব্যাচেলার আছে তাদের জন্য তো মনে হয় না, প্রাইমারিটা আমি যতদূর জানি। আমি ইয়ের জন্য বলছি, তোমার ওই এসএসসির জন্য বলছি। ও, তুমি তাহলে এসএসসি ইন্টারভিউ দিচ্ছ? আমি প্রাইমারি ভেবেছিলাম, আমি হয়তো ভুল ভেবেছিলাম। আহ, বলুন বলুন। আচ্ছা, তাহলে তুমি এরপর আমরা এসএসসির জন্য দিচ্ছ? বলছি, আজকের মোটামুটি যেটুকু দিলাম সেটুকু আপনি শুনতে পেয়েছেন তো? হ্যাঁ, শুনতে পেয়েছি এটা নিজের সম্পর্কে বলা, কিন্তু ইন্টারভিউ তো আমার শেষ হয়নি, আরো জানিস জানার ছিল। হুম, তা বলুন। প্রথমে আমি যেটা ভুল করেছি সেটা হচ্ছে আমি ভেবেছি তুমি প্রাইমারি ক্যান্ডিডেট, 1 নম্বর। ঠিক আছে। হুম, আর দু হুম। নম্বর বলছি, তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো, তুমি যখন এসএসসি ইন্টারভিউ দিয়ে তো কত তারিখে তোমার ইন্টারভিউ? এখন দেয়নি কিছুই, মানে এখন মোটামুটি হতে পারে এখন, মানে নোটিশ তো দেয়নি এখনো, মোটামুটি প্রায় 1 মাস মতো দেরি আছে। কিন্তু 1 মাস মতো দেরি আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা তো জানেন যে ইলেকশনের জন্য এই প্রাইমারি টেটের যে ইন্টারভিউটা ওইটার ডেট গুলো পোস্টপোন করা হয়েছে, এটা তো নিশ্চয়ই জানেন। হ্যাঁ হ্যাঁ, ওগুলো পোস্টপোন করা হয়েছে। আচ্ছা, তাহলে স্যার একটা জিনিস আমাকে বলেন, এই যে 2020-তে আপনি কমপ্লিট করে ফেললেন আপনার এডুকেশন, একাডেমিক এডুকেশন, তা এখন স্যার 2026, স্যার এই 5 বছর কি কি করেছেন একটু বলবেন, বা কিছুর সাথে যুক্ত আছেন? আর বছরের সাথে আমি যখন মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম, তার পাশাপাশি আমি আমার বাড়িতে 7 থেকে শুরু করে প্রায় মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাচ্চাদেরকে আমি টিউশন পড়াতাম এবং আচ্ছা। প্রায় 2 বছর পড়িয়েছিলাম। তার পাশাপাশি আমি অনলাইনে মানে বাচ্চাদেরকে আমি টিউশন দিতাম, মানে প্রাইমারির জন্য বা এর জন্য আমি তো পড়াতাম, মানে আমি একটা কাজে ইনভলভ ছিলাম। তার পাশাপাশি আমি ও, মানে যে আপনার একটা ইউটিউব চ্যানেল ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ, না মানে আপনি গুগল মিটে করতেন? গুগল মিটে করতাম এবং তার আচ্ছা, আচ্ছা। পাশাপাশি আমি বিভিন্ন জায়গায় যে ইনস্টিটিউট গুলো দিত সেগুলো আমি মানে শিক্ষকতার সাথে প্রশাসনে আমি যুক্ত ছিলাম। বাহ, খুব ভালো, খুব ভালো কাজের সাথে যুক্ত আছেন। এবার বিষয়টা হচ্ছে, তাহলে আপনি একটা জিনিস বলেন, যে এডুকেশনটা যখন করছেন না, বুঝলেন, হুম, বলে এই যে একটা কথা আপনি বললেন, এই কথাটা না বলবেন না, এখনো করাচ্ছি হবে কথাটা, হ্যাঁ? করতাম হুম, না, হুম, করাচ্ছি, হ্যাঁ? হুম, তাহলে আপনার এফেক্টটা না একটু ভালো আসে, হুম। বুঝতে পারলাম। আর বিগত স্যার আমি প্রাইমারি যখন পড়াতাম, প্রায় ওইখানে ফ্রি অফ কস্টই মোটামুটি পড়াতাম, কিন্তু সেখান থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে পড়াশোনাটা হচ্ছে একটা ইন্টারনাল ফ্যাক্টর। কিরকম ফ্যাক্টর? সেই জায়গায় যে পড়ছে বা যে পড়াচ্ছে, দুজনকার যদি ইন্টেন্ট মানে যদি দুটো জিনিস একসাথে মিক্সচার হবে তবেই কিন্তু সাকসেসফুল হবে। অর্থাৎ মানে শিক্ষকের মানে ছাত্রের ইচ্ছেতে শিক্ষকের ইচ্ছে নয়, আবার ঠিক আছে ছাত্রের শিক্ষকের ইচ্ছে ছাত্রের ইচ্ছে নয়। তাহলে কি হবে, মানে ওর যে ইন্টারনাল যে কানেকশন মানে বোঝানোর যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। অর্থাৎ যে কোনো জায়গায় সাফল্য পেতে হলে দুটো জিনিসকে মেলবন্ধন হতে তবেই কিন্তু সাকসেস হতে। এবং তার পাশাপাশি আমি এখানে কিন্তু বিভিন্ন যে বাচ্চারা রয়েছে তাদেরকে পড়ানোর ব্যবস্থা করছি, মানে বিভিন্ন ভাবে, যেমন এইচএস রয়েছে। আর অ্যাকচুয়ালি শিক্ষাটার সঙ্গে আমি অনেক দিনই যুক্ত। আমি যখন
মাস্টার ডিগ্রি করতাম তখন কিন্তু আমি 7-8 ছেলেদেরকে বর্ধমানে পড়াতাম বাড়িতে গিয়ে। অর্থাৎ অ্যাকচুয়ালি বলতে পারেন আমি পড়াশোনার পাশাপাশি মানে কৃষি পেশাটাই আমি একসময় মানে একটা ধারাবাহিক অঙ্গ হিসেবে বিবেচনা করেছি। আচ্ছা, তাহলে পড়াশোনাটা একটা ধারাবাহিক অঙ্গ, আর কৃষি কাজ সম্পর্কে বলছেন কিছু? না, আমি কৃষিকাজ সঙ্গে বলিনি। আচ্ছা, ঠিক আছে। তাহলে পড়াশোনা বলছেন যে শিক্ষক আর ছাত্র দুজনের পক্ষপাত থেকে জিনিসটা হয়, এটা তো বোঝাতে চেয়েছেন। হুম। আচ্ছা, এইবার স্যার ব্যাপারটা একটা জিনিস দেখুন আপনি, কেন আমি কথাটা বললাম তার কারণ দেখুন, আপনি এখানে যে ইন্টারভিউ দিতে এসছেন, ঠিক আছে, হুম। হুম। সেখানে স্যার কি একটা জিনিস সেটা মানে আমি আপনাকে বলবো, আর সেটা আমি ইন্টারভিউর শেষেও ফিডব্যাক দেবো, ঠিক আছে? আগে ইন্টারভিউটা হুম। কমপ্লিট করি, বলতে পারলাম? হুম। হুম। আচ্ছা, পূর্ব বর্ধমান কি কারণের জন্য বিখ্যাত একটু বলবেন? পূর্ব বর্ধমান মেনলি তিনটে ফ্যাক্টরি গেলে বিখ্যাত, মানে তিনটি কারণের জন্য। একটা হচ্ছে তোমার সর্বমঙ্গলা মন্দির, যেটা আছে তোমার মানে এই তোমার বর্ধমান টাউন থেকে মানে বাস স্ট্যান্ড থেকে প্রায় এই 10 মিনিটের হাঁটা পথ বলতে পারেন, 10 থেকে 15 মিনিটের। তাছাড়া আছে একশো শিব মন্দির ধর্মস্থান দিক থেকে। তাছাড়া তোমার যদি বলেন খাবারের দিক থেকে তাহলে হচ্ছে তোমার ল্যাংচা এবং মিহিদানা সীতাভোগের জন্য বিখ্যাত। বাহ! তাহলে একটা জিনিস বলেন, এই যে বর্ধমান থেকে পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান, এটা ভাগ হলো কেন স্যার? সে পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান এদের যে আয়তন মানে আয়তনের যে পরিসরটা বিশাল বড়। এর ফলে কি হচ্ছে একটা প্রশাসনিক কাজকর্ম করতে গেলে একটা ধরুন আসানসোল লোককে তাদের ছুটতে হতো বর্ধমানে ছুটে আসতে হতো। এর ফলে এই যে যাতায়াতের যে পরিসরটা অনেক বেশি ছিল। এই প্রশাসনিক একটা সুবিধা করার জন্য সরকার পক্ষ থেকে দুটো জেলাকে ভাগ করা হয়েছে। আচ্ছা, এটা কত সালে হয়েছিল? এটা সম্ভবত 2014। আচ্ছা, তা একটু বলেন বর্ধমানটা কি কারণের জন্য বিখ্যাত? কোন বর্ধমানটা? বর্ধমান, আমি পশ্চিম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আলাদা করার আগের কথা বলছি, বর্ধমানটা কি কারণের জন্য বিখ্যাত? তো বর্ধমান লর্ড কার্জন মানে যখন রাজা ছিলেন ঠিক সেই সময়তে কৃষ্ণচন্দ্র বলে একজন রাজা ছিলেন। তিনি তার আমলেই মানে ওই যে তোমার কার্জন গেটটা গেলি, সেই কার্জন গেটটা লর্ড কার্জনের সময় হয়েছিল এবং এই জায়গাতে একজন বিখ্যাত রাজা ছিলেন যার নাম ছিল কৃষ্ণচন্দ্র। এই কারণে যে বিখ্যাত। তার পাশাপাশি বর্ধমানের যে আমরা যে মোঘল বাড়ি বলছি ওই জায়গায় স্থাপত্য কর্মের জন্য কিন্তু মানে বর্ধমানটা বিখ্যাত। আচ্ছা, এই কৃষ্ণচন্দ্র কোথাকার রাজা ছিল? বর্ধমানে। শুরু থেকে বর্ধমানে ছিল, না ওটা কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র। নদিয়ার রানা, নদিয়ার কৃষ্ণনগরের রাজা ছিল? না, 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 ওটা আমি যেটুকু জানি হচ্ছে বর্ধমানেই তো করেছি, বর্ধমানের রাজা কৃষ্ণচন্দ্র ছিল, মানে আমরা এই ডাটাটাই পেয়েছি না মানে যে কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র। বর্ধমানেরই একজন রাজা ছিল, আরেকজন রাজা যে ছিল ওই নদিয়ায় কৃষ্ণনগরে, সেটা হয়তো আপনি জানেন না, বা সেটা হয়তো বলতে চাইছেন না, এরকম কিছু। মানে না, 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 কৃষ্ণচন্দ্র আমার কৃষ্ণচন্দ্র নামে তো একটাই রাজা ছিল কি না আরো অনেক রাজা ছিল, এটা জানতে চাইছিলাম, আর কিছুই না। একজনই রাজা ছিল বর্ধমানের, তুমি করেছো। ও, আমি এখন আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তা ধরুন আমি আপনার গ্রামে গেলাম, আপনি আমাকে কি দেখাবেন? আমি আমার গ্রামে যে দেখাবো মেনলি ধরুন বিভিন্ন যে যদি বলেন যে এগ্রিকালচার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখাবো যে এই জায়গায় কৃষিকার্য ব্যাপক হচ্ছে। যে যেখানে যে কারণের জন্য বর্তমান হাউস গুলাকে ধানের গোলা বলছে এগ্রিকালচার ক্ষেত্রে। যদি বলেন ধর্মীয় স্থানের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি দেখাবো তোমার সর্বমঙ্গলা মন্দির, 108 শিব মন্দির দেখাবো, কঙ্কালেশ্বরী মন্দির দেখাবো, এটা ধর্মীয় স্থানের ক্ষেত্রে। যদি বলেন যদি খাবারের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি দেখাবো মানে মিহিদানা সীতাভোগ ল্যাংচা এগুলো দেখাবো, বা ল্যাংচা মিহিদানা সীতাভোগ এই দুটো ক্ষেত্রে দেখাবো। তার বাহ! পাশাপাশি আমি যদি বলেন যে এই জায়গার মানুষের আচার আচরণ কেমন, এই জায়গার আচার আচরণ যদি বলেন যে পুরোপুরি ভাবে ঠিক মানে খারাপও নয় ভালোও নয়, মানে মিডিয়াম, মানে আচরণটা এরা মানে যে কোনো ব্যক্তিকে আপন করে নিতে পারে। এই জায়গায় আতিথেয়তার উপর গুরুত্ব দেওয়া হয়। তার পাশাপাশি এই জায়গায় যে শিক্ষার পরিবেশ মানে বর্ধমান ইউনিভার্সিটির তত্ত্বাবধানে আমরা দেখবো যে মেঘনাথ পাল ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী, তার যে মিউজিয়ামটা সেই মিউজিয়ামটা কিন্তু বর্ধমানে অবস্থিত। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এই যে কঙ্কালীতলা বললেন না, এইটা বীরভূমে না? মানে ওই যে যারা ওটা শান্তিনিকেতন দেখতে যায় তারা দেখতে যায়, এটা বীরভূমে কি না বর্ধমানে? ওটা হচ্ছে তোমার বর্ধমানে আছে, বর্ধমানে কাঞ্চনতলাতে আছে।
ও আচ্ছা, তাহলে যারা শান্তিনিকেতন যায় তারা বর্ধমানে এসে দেখে, তাই তো হিসাব অনুযায়ী? হুম, হুম। ওটা কঙ্কালেশ্বরী বিখ্যাত মন্দির। ওইখানে বিগত জানুয়ারি ফেব্রুয়ারি করে একটা অনুষ্ঠান হয় 3-4 দিনের। এবং আচ্ছা ওই জায়গাটা পঞ্চায়েত এলাকা, বর্তমানে ওটাকে মিউনিসিপ্যালিটি করার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে সরকার। এবং ওই জায়গাটা বর্তমানে অনেক উন্নত হয়েছে। আচ্ছা, একটা গ্রামকে মিউনিসিপ্যালিটি করতে গেলে কি কি কন্ডিশন থাকে? এখন হচ্ছে 2 নম্বর হচ্ছে মানে ওদের যে জনসংখ্যা, মানে গ্রামের জনসংখ্যা শহরের জনসংখ্যার একটা পার্থক্য দেখা যায়। 2 নম্বর কত হচ্ছে ওই জায়গার কত লোক দরকার হয়, কত লোক দরকার হয়? মিনিমাম 10 থেকে 20 হাজার লোক তো থাকতেই হয় মিনিমাম। মিনিমাম, আচ্ছা মানে মিনিমাম। আচ্ছা, তাহলে সেটা পঞ্চায়েত পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি হবে, তাই তো? মানে জনসংখ্যার হারটা যখন 20 থেকে 30 হাজার হয়ে যাবে বা 50 হাজার থাকবে, সেই জায়গাতে আমরা মিউনিসিপ্যালিটি অধীনে বলবো। তো আচ্ছা মিউনিসিপ্যালিটি আজ কন্ডিশন গুলো থাকতে হবে, সেগুলো হচ্ছে প্রশাসনিক তৎপরতা। ধরুন আমাদের মানে কিছু কিছু কোনো ইয়ে রয়েছে যে জায়গাটা এখনো মানে পঞ্চায়েত এলাকা হওয়া সত্ত্বেও জনসংখ্যা বেশি মিউনিসিপ্যালিটি হয়নি, সেখানে প্রশাসনিক একটা তৎপরতা দরকার এবং মানুষের সুযোগ সুবিধা। এবং যখন মিউনিসিপ্যালিটি হবে সেই জায়গায় মানুষের যে যানবাহন, যোগাযোগ, তাদের যে আধুনিকতা এবং তার পাশাপাশি সমস্ত সুযোগ সে মিউনিসিপ্যালিটির মধ্যে পাওয়া যাবে। এবং তোমার যদি আমি যদি পঞ্চায়েত এলাকা, এই সুবিধাগুলো কিন্তু পাওয়া যাবে না। পঞ্চায়েত এলাকা মানে গ্রাম এলাকা, সেই জায়গায় যে মানুষের যে আদান প্রদান, সেই আদান প্রদানের ভাবটা খুব কম, কিন্তু শহর এলাকায় সেটা বেশি। এবং একটা যখন মিউনিসিপ্যালিটি হবে সেই জায়গায় কিন্তু অনেক ধরনের কাজের সুযোগ, সুযোগ সুবিধা, সেই বন্দোবস্ত পাওয়া যাবে। আচ্ছা, এত তো সুযোগ সুবিধা, একটা অসুবিধা বলেন তো, যে এই অসুবিধাটা হবে যারা জনসাধারণ যে গ্রামে বাস করে তাদের, একটা অসুবিধা বলেন। গ্রাম থেকে যদি গ্রাম থেকে যদি যে মিউনিসিপ্যালিটি হয়। দূষণ হয়ে যাবে, মানে জনসংখ্যা বলে দূষণ হবে, মানুষের মানে যে চাপ, সে প্রেশারটা বেশি হবে। আর শব্দ দূষণ হবে, এয়ার পলিউশন হবে, অনেক কিছু প্রবলেম হবে। যানবাহন তৈরি হবে, ধরুন সেখানে একটা বড় ধরনের ছোট কারখানা তৈরি হবে, অনেক ধরনের হবে, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, এগুলো হবে। কোলাহল বেশি দেখা যাবে। তাহলে তো স্যার যেরকম বলছেন, তাহলে গ্রামটা গ্রামই থাকলেই ভালো, শহর না হওয়াই ভালো, মানে মিউনিসিপ্যালিটি না হওয়াই ভালো। এটা কি সাপোর্ট এই জিনিস করছেন? এই জিনিসটাকে আমি বলছি একটা ন্যাচারালি ক্ষেত্রে। আর আমি যদি বলেন যে প্রশাসনিক ক্ষেত্রে ধরুন যদি একটা মিউনিসিপ্যালিটির যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে মানে সেই জায়গার মানুষের যে চাহিদা বা যোগান, সেই যোগানটা কিন্তু যদি মিউনিসিপ্যালিটি সাপ্লাই না করতে পারে, সেই জায়গার মানুষের মধ্যে একটা যে মিউনিসিপ্যালিটির যে ভাব, সেই ভাবটা কিন্তু দেখা দিবে না। আর মিউনিসিপ্যালিটি হতে গেলে যে বর্তমানে সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ ক্লিয়ারনেস দেখা দিচ্ছে না, যেটা দেখা দিচ্ছে না। আর 2 নম্বর যে কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে, সেটা হচ্ছে পৌরসভা। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু খুব পুরনো কনসেপ্ট। কিরকম কনসেপ্ট? আমরা যদি মেগা সিটিসের ইন্ডিকা দেখি, সেই জায়গা থেকে কিন্তু মিউনিসিপ্যালিটির কনসেপ্টটা এসেছে, যেখানে প্রত্যেকটা পার্টকে আলাদা করে প্রশাসনিক বিভাগ, রাজনৈতিক বিভাগ, শাসনতন্ত্র, এগুলোকে ভালো রয়েছে। এবং বর্তমানে মিউনিসিপ্যালিটির এই যে টার্মটা হচ্ছে খুবই বড় টার্ম, মানে অনেকগুলো মানে বিশিষ্ট টার্ম নিয়ে করতে হবে। কিরকম টার্ম? আমরা দেখবো যখন একটা মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট হবে, সেই জায়গাতে যে যে মেন সমস্যাগুলো দেখা যাবে, সেই জায়গার মানুষের প্রত্যেকটা, যেমন মিউনিসিপ্যালিটি হলো একটা ডিপার্টমেন্ট তৈরি হলো, তার পাশে ওই জায়গায় যে জনসংখ্যা, একই জায়গায় যদি মানুষ কোনো একটা কাজ করতে আসে, সেই সমস্যাটা সহজে মিটবে না। এর ফলে কি করতে হবে, সেই মিউনিসিপ্যালিটিকে যে বড় বড় যে শহরগুলোতে 4-5টা ছোট ছোট মিউনিসিপ্যালিটি করতে ব্রাঞ্চ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে সেই সুবিধাগুলো মিটতে পারে। কারণ কি, অনেক মানুষের প্রশাসনিক সুবিধা, ধরুন সাপোজ সাপোজ এসআইআর হলো, এসআইআর করতে জন্য একটা মিউনিসিপ্যালিটি এরিয়া ধরুন মানে 500 লোক ধরবে, সেখানে 10,000 লোক হলো, সেই সমস্যা হতে পারে। 2 নম্বর, প্রশাসনিক তৎপরতা করে মানুষের যে ইয়েগুলো রয়েছে, মানে কোনো একটা ধরুন হেলথ ডিপার্টমেন্ট, সেগুলোকে আরো সুগঠিত করতে হবে। তার পাশাপাশি যে শিক্ষা দপ্তর রয়েছে, শিক্ষা দপ্তর আরো সুন্দর করতে হবে। এই জিনিসগুলো মোটামুটি করতে হবে একটা, যেমন ভালো একটা মিউনিসিপ্যালিটি হতে গেলে। যে মিউনিসিপ্যালিটি বর্তমানে খুব কম কম জায়গায় আছে, যেমন কলকাতা রয়েছে, তোমার বাইরের স্টেট গুলো রয়েছে, কিন্তু এসব মিউনিসিপ্যালিটি কনসেপ্ট কিন্তু ভারতে খুব কমই আছে আমার দেখা। আচ্ছা আচ্ছা, কোন জেলা বলেন তো, যে জেলায় কোনো কি বলবো, মানে আহ কোনো ব্লক নেই, এটা বলতে পারি? এটা এখন এই মুহূর্তে মনে করতে পারছি না। আচ্ছা, নতুন নতুন পশ্চিমবঙ্গের কর্পোরেশন কর্পোরেশন হুম, হলো, এটা কোন হুম। জায়গাটা একটু বলতে পারবেন স্যার? কর্পোরেশন নতুন, বলতে খুব ওয়েস্ট বেঙ্গল। নতুন, পশ্চিমবঙ্গে খুব নতুন কর্পোরেশন হয়েছে, আগে কর্পোরেশন ছিল না।
মানে এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না বাইরের স্টেটের ওয়েস্ট মধ্যে? ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল নিয়ে বলবো। ওয়েস্ট বেঙ্গলে খুব নতুন যেটা কর্পোরেশন হয়েছে, যেমন কলকাতা কর্পোরেশন, সেরকম একটা নতুন কর্পোরেশন। না বলতে শিলিগুড়ি পারলে শিলিগুড়ি পাস বলবেন, না বলতে পারলে পাস শিলিগুড়ি বলবেন। হ্যাঁ, না, ঠিক আছে ব্যারাক স্যার, ব্যারাকপুর কর্পোরেশন। ঠিক আছে ওকে। ঠিক আছে। আচ্ছা স্যার, একটা জিনিস আপনি আমাকে বলেন যে মেগাস্তিনিস, হুম। এই লোকটা সম্পর্কে একটু বলেন না, কোন দেশ থেকে এসেছিল, কি বিষয়টা একটু বলেন। ছিলেন একজন গ্রিক ঐতিহাসিক। আচ্ছা, মেগাস্থিনিস ছিলেন ফাদার অফ হিস্ট্রি। তিনি ইতিহাসকে সুসংগত ইতিহাস রচনা করেছিলেন এবং তার রচিত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। এবং ইন্ডিকা থেকে আমরা ভারতের যে বিবরণ, পলিটিক্যাল, রাজনৈতিক, অর্থ বিবরণ জানতে পারি। এবং সেই ইন্ডিকা গ্রন্থটি বর্তমানের বহু পৃষ্ঠা আগে গেছে, কিন্তু যেটুকু জানতে পারি তিনি ভারত সম্পর্কে লিখিত বিবরণ দিয়েছেন। তিনি গ্রিকে যেরকম দাসেদের ব্যবস্থা দেখেছিল, তিনি ভারতবর্ষে সেরকম দাসেদের প্রতি সে আচরণ দেখায়নি। সেই পরিপ্রেক্ষিতে মেগাস্থিনিস বলেছিল যে ভারতে কোনো দাস পাতার অস্তিত্ব ছিল না। এতটুকু তথ্য আমি মেগাস্থিনিস থেকে জানতে পেরেছি। আচ্ছা, মেগাস্তিনিস এক জায়গায় গঙ্গা রিডি বলেছে, গঙ্গা রিডি, এটা কাদের কি হুম। বলেছে বলতে পারবেন? গঙ্গার যে পার্বত্য অঞ্চল, অর্থাৎ গঙ্গার যে বেসিন রয়েছে সেটাকে বলতে চেয়েছেন গঙ্গারিডায়। মানে গঙ্গার যে পার্বত্য যে রিডা না, অঞ্চল, রিডি, রয়সি রয়সি, গঙ্গা রিডি। মানে গঙ্গার যে পার্বত্য অঞ্চলটা, মানে গঙ্গার যে পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে তিনি উল্লেখ করতে চেয়েছেন। আচ্ছা, আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, এই যে আপনাদের পূর্ব বর্ধমানের আউশ গ্রামের একটা বিখ্যাত ঐতিহাসিক জায়গা আছে, এই জায়গাটা সম্পর্কে একটু বলতে পারবেন? বর্ধমানের আউশ গ্রাম, পূর্ব বর্ধমানের হুম, আউশ গ্রাম, হুম, হুম। ওই একটু বলতে পারবেন? মোগলমারি যেটা রয়েছে না, আরো মোগলবাড়ি থেকে আরো বিখ্যাত আছে সে জায়গাটা।